যে সবাই যে বেডরুমে ঢুকতে চাইছে তার কারণটাই তো হচ্ছে যেহেতু মানুষ আসলে এন্টারটেনমেন্ট চায়। হ্যাঁ, মানে সেটা সেটা যে লিখছে সে কিন্তু সেটা জানে। আর একটা আমার মেয়ের সঙ্গে অশান্তি হয় ইত্যাদি, এবং মেয়ে অনেক সময় খারাপ কথা বলে। আর একটা খারাপ কথা ও বলে খারাপ কথা নিশ্চয়ই মনে থাকে। তখন আমি আর শীর্ষেন্দুর কালকে পড়ছিলাম, সেখান থেকে জায়গা পড়ে শোনালাম। মানে ওর স্ত্রীর সঙ্গে, ওই লোকটার সঙ্গে স্ত্রীর সম্পর্ক, মানে বনলতার সম্পর্ক খারাপ হয়েছে কারণ কোনো একটা সিচুয়েশনে ও বনলতাকে ইউ বিচ বলেছিল। তারপর শীর্ষেন্দু বনলতার থ্রু দিয়েই বলছে যে আমার বাবা বলতেন যে দেখ, কেউ কেউ কি এমনি এমনি কোনো সাধারণভাবে কথা বলে, যদি মুখ ফসকেও বলে তার মধ্যে খুব গহীনে তার একটা সাবকনসিয়াস বা আনকনসিয়াস একটা ইয়ে থাকে, মানে মনের অন্ধকার দিকটা প্রকাশ পায়। একদম এটা থিওরিটিক্যালি ওটা ভুল বলছে, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওকে দিয়ে বলায়, ও বলে না, যার জন্য একটা মার্ডারারকে খুনের অথরিটি ধরা হয় না, যার জন্য তার মৃত্যুদণ্ড হতে পারে না। কারণ হচ্ছে সে অথরিটেটিভ ভাবে মারছে না, সে এক ধরনের কাউন্টার ভিক্টিমাইজেশন হচ্ছে তার সেলফে। হ্যাঁ, সুতরাং তার মৃত্যুদণ্ড হতে পারে না। এবার হচ্ছে ধরো বেঞ্জামিন, ধরো তুমি বলছো বেঞ্জামিন, এই জায়গাটাই ভালো বুঝতে পারলাম না, বলো মার্ডারার ওই কি বললে, যেটা যেটা বলো একবার। না না, যেটা হচ্ছে তুমি মার্ডারকে যেমন মার্ডার দিয়ে খুনি একজন, হ্যাঁ হ্যাঁ খুনি, মানে যে ডেথ অফ অথর হলে তো ডেথ অফ মার্ডারারও হয়ে যাবে। মানে মার্ডারারকে আমি বলছি যে হিনিয়াস খুন করেছে বলে একে ইয়ে দাও, দৃষ্টান্তমূলক দাও। হ্যাঁ, তাহলে তো আমি ভালো লিখেছি বলে আমাকে দৃষ্টান্তমূলক বা ইয়ে সেটা দিতে অসুবিধা নেই, তাকে তো পুরস্কার দেয় লোকে। হ্যাঁ, কিন্তু যখন লোকে পুরস্কার নেয় সে কি বলে, এটা আমি আমার পুরস্কারটা আমার প্রাপ্য, সেটা বলে না সে। হ্যাঁ, যে মানে রবীন্দ্রনাথ হয়তো ইয়ে নিয়ে বলেনি, কিন্তু কোথাও তো বলেছে যে এই মনিহার আমাকে নাই সাজে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওইটা আমার প্রাপ্য নয়, পুরস্কারটা আমার কোনো ক্রাইটেরিয়ান নয়। হ্যাঁ, পুরস্কার না পেলে ক্ষোভ থাকছে কারণ পয়সা পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি। এই যে যার জন্য হচ্ছে ডেথ অফ অথর মানে হচ্ছে যেটা আমি লিখছি সেটা না আমি অথরিটি নই, যার জন্য আমি যাকে মারছি সেটাও আমি তার অথরিটি নই। হ্যাঁ, এই যে বলে মানে অথরিটি নই, মানে আমি ভাবছি আমি তোমায় শাস্তি দিচ্ছি, আসলে তো এটা আমি অথরিটেটিভ নই, মানে আমি সেটা শাস্তি মানে বুঝতে পারলে আমি কি বলছি। সে সেটা স্রষ্টা নয়, ওই হত্যার সে স্রষ্টা নয়, সে একটা আঞ্জাম দিচ্ছে। মানে তুমি যাই মারো, কাউকে মারো, খাট থেকে মারো, পিতৃ হত্যাকারী বলে তাকে মারো, তো সবকিছু করেই মারো, তুমি আসলে সুপারি কিলার, তোমাকে কেউ অ্যাসাইনমেন্ট দিয়েছে, তুমি ওটার কেউ কেউ নও। হ্যাঁ, রাইটিংও তাই, যার জন্য দিয়ে দেবো যে টোটাল রিপিটেশন কেন বলছে ও কি বলে হাইডেগার আর হুসারেল সম্পর্কে বলছে এরা হচ্ছে টোটাল রিপিটেশন। মানে টোটাল রিপিটেশন না করলে তোমার আর্কাইভটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ও প্রথম আর্কাইভীকরণ করলো ব্যাপারটা, বুঝতে পারলো তো, পুনরুজ্জীবনকরণ করলো যা কিছু আমাদের ট্রেডিশন। টোটাল রিপিটেশন মানে কি সত্যি রিপিটেশন নাকি, তাহলে তো ফটোকপি করে দিলেই হবে, ফটোকপি নয়। আর যার জন্য বলছে আমাদের দুজন গ্রিকের সঙ্গে আমাদের বনিবনায় আসতে হবে, সেই দুজন পারমেনিডেস বা সক্রেটিস নয়, সেটা হচ্ছে হাইডেগার হুসারেল। হ্যাঁ, এই যে টোটাল রিপিটেশন মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি জিনিসটাকে আরেকবার উবলাচ্ছ। হ্যাঁ, মানে ধরো তুমি যে আমরা বলি আমি ঠিক আছে, আমি কি, আমি একটা বায়োলজিক্যাল হেরিটেজ থেকে আরেকটা কম্বিনেশন, একটা এনসম্বল। হ্যাঁ, আমি একটা ওই নিমিত্ত যা কিছু বলে আমাদের গীতাতেও তাই বলে। হ্যাঁ, এবার হচ্ছে তুমি ধরো একবার কি দুবার পড়ে তোমার মনে হলো যে বেঞ্জামিন খুব ডিফিকাল্ট রাইটার, ইটস ওকে, ডিফিকাল্ট রাইটার, কিন্তু ওদের লিখছে তো, ও তো এমন কিছু করছে না, মানে হিউম্যান কোনো জেস্টার ডিফিকাল্ট হলেও সেটা আনডিসাইফারেবল হতে পারে না। হ্যাঁ, আমি যদি নাক খুঁটি বা দেয়ালে একটা কিছু মুছে দিলাম বা পোঁত ঘষলাম, ওটার মধ্যে কিন্তু আমার একটা ল্যাঙ্গুয়েজ থেকে যাচ্ছে। হ্যাঁ, ওটা একটা সিগনেচার হিসেবে থেকে যাচ্ছে কোনো না কোনো ভাবে। হ্যাঁ, তুমি যেতে যেতে একটা কাগজের বলে লাথি মারলে সব কিছুতেই একটা মানুষের যে, এবার যে তুমি যেটা লিখছো সেটা যদি দুর্বতম টেক্সট হয়, সেটা যদি একটা পাজেল হয় বা একটা রিডল হয়, ওই রিডলটা আনডিসাইফারেবল কোনোদিন হতে পারে না। হ্যাঁ, সুতরাং একটা জিনিস হচ্ছে মানে যখন তুমি একটা লেখা বারবার পড়বে, তুমি পড়ছো এটা ভাবার কোনো কারণে, একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম এসে ওটাকে আরেকবার বোঝার চেষ্টা করছে সরেজমিনে, আবার সেটা চলে যাচ্ছে, রিট্রিট করছে, আবার ফিরে আসছে, আবার ওটা রিরিড করতে করতে ওটা অটোমেটিক্যালি খুলে যেতে বাধ্য, তুমি চাইলেও খুলবে, না চাইলেও খুলবে। এইটা হচ্ছে আমার যে এটা যদি আমি কবিতাকে পড়াবো না, বুঝতে পারবে না এটা। হ্যাঁ, টেক্সটটা মানে ধরো আমি যে জায়গাটা ধরো ডিসাইফার করেছি, আমি হয়তো 20 বছর ধরে পড়েছি, তোমারও কেন 20 বছর লাগবে, যেহেতু আমি 20 বছর পড়েছি, আমি সবসময় চাইবো তুমি তার বেনিফিটটা নাও। হ্যাঁ, সেখানে আমি কবিতাকে পড়াচ্ছি মানে ওটা আমি ধরো কালকেও একটা ধরো বেঞ্জামিনের একটা ডাইমেনশন আবিষ্কার করেছি, অনেক কিছু করাও যায় না, অনেক কিছু হয়তো আরো পরে ফার্দার হবে, কিন্তু
ও ধরো একটা বেঞ্জামিন ধরো টাস্ক অফ দ্য ট্রান্সলেটারে বলছে যে রিসিভারকে দিয়ে কোনোদিন যে একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে সেটা রিসিভারকে আইডিয়াল রিসিভারও যদি আমি ভাবি সেটা দিয়ে ওই কাজটার জাস্টিফিকেশন হয় না, তাই কখনো হয় নাকি? ও হাইডেগারটা ও বুঝতে পারছে না বলে ও বলছে, হাইডেগার বলছে বিইং উইথ ইচ আদার, বলছে বিইং জিনিসটাই হচ্ছে কখনো মানে বলছে আমরা কি পাথর পাথর হতে পারি, মানে পাথরে রূপান্তরিত হয়ে পাথরের স্বরূপ জানতে পারি? সেটা আমরা হুম পারি না। আমরা কি জন্তুর স্বরূপে যেতে পারি, জন্তুর স্টেট অফ বিইং এ যেতে পারি? যদি না পারি তাহলে অ্যাটলিস্ট আমরা তো আমি অপর মানুষের স্টেট অফ বিইং এ যেতে পারি? বলে সেটা সেই কোয়েশ্চেনটাও করা যাবে না, কারণ হচ্ছে এটা অলওয়েজ অলরেডি আমি বিইং উইথ ইচ আদার, মানে আমি কখনোই এককভাবে এক্সিস্টই করি না। যদি আমি এককভাবে না এক্সিস্ট করি, আমি যে লেখাটা লিখছি তাহলে তো বিইং উইথ ইচ আদার হয়ে যাচ্ছে, আমি পাঠককে প্রিসাপোজ করছি। আমি এক্সিস্ট সেকেন্ড, মানে আমি পরে এক্সিস্ট করি, আগে পাঠক এক্সিস্ট করে। যদি তাই হয় তো বেঞ্জামিন বলছে যে অরিজিনাল কোনো টেক্সট কখনো আইডিয়াল রিডার পাবে না। আরে আইডিয়াল রিডার ছাড়া আমি লিখবো কেন? আমি সবসময় লিখবো পাঠকের জন্য, আসলে লেখা পাঠকের সাবঅর্ডিনেট। এটা একটা লোককে বুঝতে হবে থিওরিটিক্যালি। তার মানে এই নয় যে যে কোনো পাঠক ওটার অ্যাক্সেস পেয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ এই যে আমি তোমায় ধরো বলছি, আমি কালকে এই কিন্নর রায় পড়তে গিয়ে আমি এত হতাশ হয়েছি। ও সব জানে কিন্তু শুধু ইনফরমেশনে রিডিউসড হয়ে যাচ্ছে, ও কোনো হাতযশ নেই লেখাটার মধ্যে। হ্যাঁ, কিন্তু ও ইচ্ছে করলে হয়তো ভালো লিখতে পারে বা কোনো কারণে মিসলিডেড বা সিরিয়াস কোনো বই পড়েনি, তাই সেই জন্য আমি ভাবলাম যে বাংলা সাহিত্য তো সিরিয়াস লিটারেচার নয় এত। সবাই খারাপ লিখছে, মানে সবাই খারাপ লিখছে মানে তার নানা রকম মেরিট আছে, কিন্তু ওটা সিরিয়াস লিটারেচার বলে ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এই যে ভাবা যাচ্ছে না, তাহলে আমি ভাবলাম তাহলে শীর্ষেন্দু টির্ষেন্দু এগুলোর কারণ হয়েছে। শীর্ষেন্দু দেখি তো পড়ে, হ্যাঁ অনেক বইয়ের তলায় শীর্ষেন্দু ছিল, আমি এটা বার করে পড়ছি। সেখানে আমি দেখছি যে একটা লোক শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটা ট্রেন ছাড়বে কি ছাড়বে না আসবে কি না, সিগারেট ধরাচ্ছে। তারপর একটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বোর হলো, তারপর একটা জায়গায় সিটে বসলো। একটা মানে কিন্তু আশেপাশে কি লোক আছে কি বৃত্তান্ত, কেউ একটা 2 পয়সা চাইলো বা কেউ একটা ফেরিওয়ালা এসে বললো আপনি চানাচুর নিন, এরকম কোনো ডিটেল নেই। তার মানে হচ্ছে ও বসে বসে গল্প যা মনে আসছে বানাচ্ছে। হ্যাঁ, কিন্তু হুম কি ওর বানানোটা যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ও এর মধ্যে ধরো এই যে আমি যেটা পড়ছি সুখের আড়াল, তার মধ্যে না প্রেম ভালোবাসা ভালোবাসাহীনতা সম্পর্কে এমন এমন কথা আছে, ওটা জীবনানন্দ দাশের স্তরে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে ও অনেক পড়াশোনা করেছে, ওর মেধাবী লোক, কিন্তু লিখছে ছেলে খেলা করে, কারণ ও জানে একটা মেন স্ট্রিম লেখা লিখছি এবং এটা আমি শারদীয় দেশে বেরোবে, এবং ওখানেও কেউ বলে না যে মারাত্মক কিছু ডিটেল লেখো, আর মারাত্মক ডিটেল না লেখা অভ্যেস হলে তোমার তুমি আর কোনোদিন ওটা লিখতেও পারবে না। তার জন্য যার জন্য ওরা কেউ কমল কুমার বা সতীনাথ ভট্টাচার্য হবে না, এদের সবার লেখা পড়েছে, পড়ে হজমও করে ফেলেছে, কিন্তু হুম ও কিছু আত্মসাৎ করেনি, ফলে তো ওটা প্রয়োগ বিধিতে থাকছে না ওটা। হ্যাঁ, হুম এই জন্যে এরা খারাপ লেখক। মানে আমি বলছি ধরো আমরা চাঁদাল পড়ি, তুমি তার পাশে শীর্ষেন্দু পড়লেও দেখবে যে শীর্ষেন্দুকে ফেলা যাচ্ছে না, কারণ অনেক জায়গায় ওর ইনসাইট আছে। কিন্তু এই লোকগুলো টিকবে না আলটিমেটলি, 20 বছর কি 100 বছর পরে এরা টিকবে না। এরা প্রতিভাবান, কিন্তু প্রতিভার প্রতি যে অবিচারটা করছে, যেহেতু যে মেইন স্ট্রিম লেখা লিখছে, মেইন স্ট্রিম লেখার থেকে খারাপ জিনিস কিছু হয় না, কারণ হচ্ছে ওটা সেই সময় চলবে এবং সেই সময় তার সে ট্যালেন্ট হিসেবেও স্বীকৃত হবে, কারণ সে প্রোডাক্টিভ। আমি তোমায় বলছি ধরো এটা খুব বড় আমার কথা তোমার, এই অক্ষয় মালবেরি বললে সবার জিভে জল আসে। হুম শীর্ষেন্দুর একটা লেখা আছে উজান বলে, ওর হুম ওর ছেলেবেলার স্মৃতি, ওটা অক্ষয় মালবেরির থেকে ভালো। কেন ওটা কেউ বলে না? হ্যাঁ, এমনকি ওটা আদিদেবও বলবে না অক্ষয় মালবেরির থেকে ভালো, কারণ এটা লোকে কম্পেয়ার করতে জানে না। তারপর হচ্ছে হুম ও এত বই লিখেছে যে ভালো বইটাও খারাপ বইয়ের মধ্যে চলে গেছে, বা এত অ্যাভারেজ বই লিখেছে তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি বইকে আইসোলেট করা যাচ্ছে না। হ্যাঁ, হুম এমনকি আদিদেবের সঙ্গে আমার উজান বইটা নিয়ে কথা হয়েছে, আমি বলেছি দেখো সন্দীপন স্মৃতিচারণই করতে পারে না, ওর স্মৃতি নেই। আর ইয়ে শীর্ষেন্দুকে বললে মনে হয় 2000 পাতা লিখে দিতে পারবে, যেটার মধ্যে পুরো কংক্রিট স্মৃতি আছে, মানে ওর স্মৃতি এত পাওয়ারফুল। হ্যাঁ, ও মনে করতে পারে এত, মানে ওর অতীতটাকে এত ভালো মনে করতে পারে। সেটা উজানে যেহেতু গল্প বলার ওর দায় নেই, সেই জন্য অনেক ডিটেলে বলেছে। কিন্তু পদ্ধতিটা খুব খারাপ, পদ্ধতিটা যে সুনীল গাঙ্গুলি এরা যে পদ্ধতিতে লেখে, আমি আজকের দিন আমার তো ধরো শীর্ষেন্দুর যা বই আছে সুনীল গাঙ্গুলির নেই, কারণ সুনীল আমি লাইব্রেরিতে থেকেই 300 বই পড়েছিলাম, তার মধ্যে যেগুলো সত্যিকারের সরাসরি আত্মজৈবনিক লেখা বানানো কম, সেগুলো আমি কালেক্ট করেছি। মানে এমনকি ইয়েটাও অত ভালো নয়, আত্মপ্রকাশও অত ভালো না, আত্মপ্রকাশে অনেক বেনো জল ঢুকেছে। এবার আমি ফুটপাতে পেলে বেশি দাম দিয়ে কখনো কিনবো না, 20 টাকা 30 টাকায় পেলে আমি কিন্তু সমরেশ বসু কিনবো। কারণ ওই তুমি সমরেশ বসুর যে পাতাটাও পাঠিয়েছো, হুম হুম সেটাতে তুমি দেখবে একটা জিনিস ও করেছে যেটা পৃথিবীতে কেউ করেনি। সেটা হচ্ছে
ইন্টারোগেট করলে আমার কিন্তু কোনো দায় নেই, আমার ওই সময় আমি কোথায় ছিলাম তুমি আমাকে দিয়ে বলিয়ে নিতে পারবে না। হুম হ্যাঁ, তুমি প্রমাণ করতে পারো যে আমি খুন করেছি, সেটা আলাদা কথা, কিন্তু হুম আমি কালকে কি করেছি সেটা যদি আমার মনে থাকতো তাহলে আমি বড় লেখক হয়ে যাবো। আমি তো হুম সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছি, আমি তো শর্ট টাইম মেমোরি লসের গল্প। আমাকে ফর্দ দিয়ে দিলেও আমি বাজার থেকে যেটা আনবো অনেক কিছু বাদ পড়ে যাবে, কারণ হয়তো ফর্দটাই আমি এনেছি সেটা আমার মনে থাকবে না। হুম মানুষের তো শর্ট টাইম মেমোরি লসের গল্প। হ্যাঁ, হুম ফলত হচ্ছে ওই যে সমরেশ বসু সিরিয়াস লেখক, শীর্ষেন্দু এদের থেকে সিরিয়াস লেখক, কারণ হচ্ছে ও যে পাতাটা লিখছে ও খুব 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 নির্ভরযোগ্য, মানে ও কিন্তু পৃথিবীর সেরা লেখকের সঙ্গে পাল্লা দিয়ে লিখছে, শীর্ষেন্দু এরা লিখছে না, এরা পাল্লা দিতে পারতো ইচ্ছা করলে। হ্যাঁ, এবার এখন যদি বলা যায় যে ধরো আমি সুখের আড়ালটাকে আমি কি করে পজিটিভ অ্যানালিসিস করব, যদি সেটা আমি এটা নিয়ে সেমিনার করি, এর পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলে মনে হবে এটা বোধহয় পৃথিবীর সেরা একটা মাস্টারপিস, কারণ অনেক ভালো জিনিস আছে, কিন্তু হুম বেসিক জিনিসটা যেটা গন্ডগোল, যে হাজব্যান্ড ওয়াইফ শুয়ে আছে, ননদরা এসে বললো দুটো আলাদা খাটে শুয়ে আছে, ওদের খাট আলাদা হয়ে গেছে। ননদরা এসে সেদিনকেই এসে বলছে যে আচ্ছা তোমরা তো হ্যাপি নও, তা বৌদি কি হয়েছে। ইতিমধ্যে লেখক ভুলে গেছে যে আগে খানিকক্ষণ আগে বলেছে যে জগন্নাথ ওর পাশের বেডে শুয়েছিল, যদি থাকে তাহলে তো ননদ কখনো এসে ওই ধরনের আলোচনা করবে না, যেটা তিনজনের মেয়েরই একটা আলোচনার মধ্যে ওরা অনেকটা কনভারসেশন ডেভেলপ করে গেল। খানিকক্ষণ বাদে আমার মনে হচ্ছে তাহলে জগন্নাথ বসে এটা শুনছে নাকি। হ্যাঁ, যদি না শোনে তার মানে জগন্নাথ উঠে চলে গেছে, বা ওরা যখন এলো তো হই হই করে তখন দাদা চলে গেল, এইসব কোনো মেনশন নেই। মানে ওই সন্দীপনকে যেভাবে মানে হাতে হাঁড়ি ভেঙে দিয়েছিল বাসুদেব দাশগুপ্ত, ঠিক এরকম এত এত অসঙ্গতি আছে লেখাটায়। কিন্তু লেখাটার মধ্যে যদি তুমি ওই বটম লাইন বা এপিথেটিক্যাল স্পেসগুলো ধরো, ওখানে এমন এমন উপলব্ধির কথা আছে, মানে জীবন উল্লাসের তুল্যমূল্য। অন্যত্র আমি পড়েছি, মানে ওর এত দাম্পত্য অভিজ্ঞতা সংক্রান্ত এত কতগুলো জিনিসের ইনসাইট আছে, সেটাও যে কোনো সময় কিন্তু আঞ্জাম দেয়। মানে ওটা অন্যত্রও পড়িনি, যেটা আমাকে মাল্যবানে থাকা উচিত ছিল। একটা উপন্যাসে আমি পড়েছিলাম, ওখানে ওই লোকটা ওর বউ সারাক্ষণ লাঞ্ছনা করে। মাল্যবানে যেমন লাঞ্ছনাটা একটা ইস্যু হতে পেরেছে, এখানে যেন ওটা টেকেন ফর গ্রান্টেড, এটা সংসার জীবনে ওয়াইফ তুচ্ছ তাচ্ছিল্য করবে সেটা নর্মাল যেন। হ্যাঁ, কিন্তু সেটা উপন্যাসের বিষয় হয়ে উঠছে না, কিন্তু উপন্যাসের ওটা পার্শিয়াল বিষয়। সেখানে ওই লোকটা একটা জায়গায় বলছে যে ওকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি এই বউটাকে আরেকবার বিয়ে করতে হলে কি একে বিয়ে করবো, বলে একেই বিয়ে করবো। কারণ হচ্ছে এ কোনো অল্টারনেটিভ জানে না, এই যে তিরস্কার, লাঞ্ছনা, অপ্রেম, অসেক্স, সেটা নিয়ে ওর যে বিইংটা তৈরি হয়েছে, ওই বিইংটা একে ছাড়া ও ভাবতেই পারছে না। বুঝতে পারলে তো? এর জন্য না এ খুব পজিটিভ থিঙ্কিং করছে তা